শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ। জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, প্রতিক্রিয়ায় জামায়াত। পরে মতামত দেবে বিএনপি, স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি দল। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ জুড়ে নানা আয়োজন, সারা দেশে শহীদদের স্মরণ, জুলাই যোদ্ধাদের নিয়ে ডিসিদের সম্মেলন। শেখ হাসিনার পালানোর দিনেও যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। গণভবনমুখী জনস্রোত মুহূর্তেই পরিণত হয় বিজয় মিছিলে। এবং কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক গুজব বলে দাবি, বিদেশি অতিথি নেই বলছে হোটেল কর্তৃপক্ষ। এটা গুজব, আমরা ঘুরতে আসছি, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আমাদের হোটেলে আজকে কোনো ফরেনার নাই। এনসিপির সঙ্গে কোনো ফরেনারদের মিটিং হয়েছে? না, লোক না থাকলে মিটিং কেমনে হবে? শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো সংবাদ জোরের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার বর্ষপূর্তিতে দেয়া হলো অভ্যুত্থানের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। মানিক মিয়া এভিনিউতে বিকেল 5:15টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28 দফা জাতির সামনে তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে পরবর্তী নির্বাচিত সরকার। জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেয়া হয় এই ঘোষণাপত্রে। আরও জানাচ্ছেন আজহার লিমন। সেই মেঘলা দিন, সেই সংসদ ভবন, আবার সমবেত সেই জনতা। এক নদী রক্ত দিয়ে জীবন আর দুরন্ত যৌবন ঠেলে যারা এনেছিল নতুন দিন, দ্বিতীয় স্বাধীনতা, গণঅভ্যুত্থানের ঠিক 1 বছর পূর্তিতে তাদের স্বীকৃতি দেবার এই আয়োজন। বিকেল 5টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহান এক ঘোষণা দিতে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার পাশে বৈধতা হয়ে দাঁড়িয়ে গেলেন স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুরুতেই জাতীয় সঙ্গীত। পাঁচ পাতার জুলাই ঘোষণাপত্রের 21টি দফা জুড়ে 71 থেকে 24 মানুষের সংগ্রাম, শাসকের বারবার শোষক হয়ে ওঠা 1.5 দশকের ফ্যাসিবাদের নানা অধ্যায় প্রেক্ষাপট হিসাবে উপস্থাপন করা হয়। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে 5ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 22 দফা থেকে বলা হয়, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার গেল 16 বছরে গুম, খুন, হত্যা, গণহত্যার বিচারের অভিপ্রায় স্পষ্ট করেছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে
প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয় মানুষের একটি অর্থবহ নির্বাচনের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির উপায়ও। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। 28 দফার এই ঘোষণাপত্র পাঠ শেষে উপস্থিত রাজনীতিক ও শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউতে তখন উল্লসিত জনতার বিপ্লবী স্লোগান। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই ঘোষণাপত্র কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো স্পষ্ট উল্লেখ নেই, যা হতাশাজনক। ঘোষণাপত্রকে স্বাগত জানালেও গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেয়ায় আইনগতভাবে এর বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ। দেখুন, এই ব্যাপারে আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম, তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি। এনিওয়ে, এই বিষয়ে আমরা আমাদের দলে আলোচনা করে জানাবো। ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার ও যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছে। তাদেরকে ভাতার ঘোষণা পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয়। মানে এগুলো আমরা তো প্রতিনিয়ত বলছি, 1 বছর ধরে বলছি, সেগুলোই মানে আমাদের উচ্চারিত এতদিনকার কথাগুলোই এখানে অঙ্গীকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমরা যে রাষ্ট্র সংস্কার চাই এবং রাষ্ট্র রাজনীতির সংস্কার একটা যে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেইটার একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা আইনগত এবং একটা নৈতিক ভিত্তি এই ঘোষণাপত্রে দেওয়া হবে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখানে বোধহয় ওইভাবে আইনগতভাবে খুব বেশি কিছুতে ফোকাস করা হয় নাই। কার্যত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরের যে সংসদ হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। জুলাই আপনার গণ অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, একসাথে সেলিব্রেট করা, আমাদের ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। আমাদের রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি, আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সবকিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে দিনব্যাপী আয়োজন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, একটু জানাবেন আমাদেরকে এখন কি আয়োজন সেখানে চলছে? এখানে এখন যেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হচ্ছে এবং এখন এই মুহূর্তে এই মঞ্চে অর্থাৎ স্টেজে ওয়ারফেজ গান করছে এবং এই ওয়ারফেজের গানে আমরা দেখছি যে এখানে যারা আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছে প্রত্যেকে উচ্ছ্বসিত, এই গানের সাথে সুর মিলাচ্ছে, অর্থাৎ 24-এ তারা একটি নতুন বিজয় পেয়েছে, সেই বিজয়কে তারা পরিপূর্ণরূপে উদযাপন করছে। আজকে সকাল থেকেই কিন্তু এই জুলাই পুনর্জাগরণের নামে যে 36 দিনব্যাপী অনুষ্ঠান শুরু চলছিল তার সমাপ্তি, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের আজকে বর্ষপূর্তি। গত বছর এই আজকের দিনে 5 আগস্ট
আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, বাংলাদেশের 1.5 দশকে ধরে চেপে থাকা স্বৈর শাসনের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয় কিন্তু পরিপূর্ণভাবে উপভোগ করছে। আজকে যে বৃষ্টি উপেক্ষা করে পুরো দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টির পরিমাপ কিন্তু বেশ ভালো, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই এখানে যারা এসেছেন আগত, তারা সাংস্কৃতিক এই যে অনুষ্ঠান উপভোগ করছেন এবং তাদের যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্যে দিয়ে তাদের আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। এর আগে আমরা জানি যে বিকেলে 5টার পরেই প্রধান উপদেষ্টা তিনি জুলাই ঘোষণাপত্র এখানে পাঠ করেন। সেটি নিয়ে একটা সাধারণ এই যে শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তাদের একটি প্রত্যাশার জায়গা ছিল। সেখানে এই যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, জুলাই বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটিকে সংবিধানে সন্নিবেশিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তাদের পূরণ হয়েছে তারা বলছেন, বা তাদের মধ্যে একটি খুশির যে ব্যাপার তারা সেটি তাদের বক্তব্যে অভিপ্রায় সেটি প্রকাশ করেছেন। এবং আজকে সারাদিন ব্যাপী কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনে এই মানিক মে এভিনিউর মূল সড়কে যে স্টেজটি করা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার, সেখানে সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে এই বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। এবং এরপরে কিন্তু আমরা জানি 7:30টায় একটা আকর্ষণীয় ড্রোন শো রয়েছে। সেই ড্রোন শোর মাধ্যমে দেখানো হবে যে কিভাবে শেখ হাসিনা 5ই আগস্ট তিনি এই গণভবন ছেড়ে অর্থাৎ এই যে বাংলাদেশ ছেড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গিয়েছেন, সেই দৃশ্যায়ন কিন্তু আজকে ড্রোন শোর মাধ্যমে দেখানো হবে রাত 7:30টায় অর্থাৎ কিছুক্ষণ পরেই। এবং 8টায় সোলস এখানে গান করবেন। তার মধ্য দিয়ে আজকের যে বর্ষপূর্তি যে অনুষ্ঠান, সেই বর্ষপূর্তির অনুষ্ঠান মূলত এটি শেষ হবে এবং জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানসূচি এবং জুলাই গণ অভ্যুত্থান উদযাপন আজকেই এর মধ্যে দিয়ে উদযাপন শেষ হবে। এই ছিল এখন পর্যন্ত মানিক মে এভিনিউ আমার কাছে জুলাই পুনর্জাগরণ উদযাপনের সব শেষ। জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন। এবার যাব সহকর্মী শাহাদাত অভ্রের কাছে। তিনি আছেন মানিক মে এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলছে সেখানে। অভ্র, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি যে আয়োজনে রয়েছেন সেখানকার আয়োজন সম্পর্কে। মিম, যেই শোককে শক্তিতে পরিণত করেছিল জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্তরা, তাদের পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে এসেছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের কিন্তু হচ্ছে লোকারণ্য বলা চলে, জনসমুদ্রে পরিণত হয়েছে এই জায়গাটি। আর এখানে কিন্তু বলা চলে সর্বস্তরের মানুষই উপস্থিত হয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু মূলত হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্রের পরপর যেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখানে শুরু হয়েছে সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে চলছে। তার পাশাপাশি আরো একটু আগের কথা যদি বলি, সকাল থেকে কিন্তু এই যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে চলছে এবং তার ফাঁকে ফাঁকে কিন্তু হচ্ছে শহীদ যারা আছে এবং আহতরা কিন্তু হচ্ছে শহীদের পরিবারের সদস্যরা কথা বলছেন এবং তাদের যে স্মৃতি সেটি কিন্তু হচ্ছে সেই সময়কার স্মৃতি, সেই সময়কার যেই চিঠি, নানান গল্প কিন্তু এখানে উঠে এসেছে। তার পাশাপাশি কবিতা, গান এবং স্বৈরাচারী সরকার সেই সময়ে 5 আগস্ট যেভাবে পালিয়ে গিয়েছিল সেই সময়কার যে আনন্দ, উল্লাস এবং খুশি সবকিছুই যেন তারা ব্যক্ত করেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকে 1 বছর সেই 5ই আগস্ট 2024 সালে যেভাবে স্বৈরাচারী সরকার প্রধান পালিয়ে গিয়েছিল, সেই সরকার প্রধানের বিচারও কিন্তু এখান থেকে দাবি করেছেন যারা শহীদ হয়েছেন, শহীদের স্বজনরা। তার পাশাপাশি কিন্তু যারা আহত হয়েছেন সেই আহতরাও কিন্তু এখানে কথা বলেছেন, উপস্থিত হয়েছেন এবং তারা খুশি যে অবশেষে দীর্ঘ 1 বছর অপেক্ষার পর তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি তারা পেয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরেই হবে ড্রোন শো 7:30 নাগাদ। সেই 7:30টায় যে ড্রোন শো আছে সেটির জন্য কিন্তু অপেক্ষা করছেন। এই মুহূর্তে সাংস্কৃতিক কার্যক্রম, সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি আছে সেটি কিন্তু চলছে এবং আজ যে জুলাইয়ের বিভিন্ন প্রতীক থেকে শুরু করে জুলাইয়ের দিনের যে মুগ্ধর পানির বোতল থেকে শুরু করে নানান সিম্বলিক জিনিসপত্র, সিম্বলিক
সিম্বলিক কিন্তু এখানে আকাশে যে মানিক মিয়া এভিনিউর আকাশ, সেই আকাশ কিন্তু রঙিন হয়ে যাবে ড্রোন শো এর মধ্য দিয়ে। সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে 7:30 নাগাদ। আর এই মুহূর্তে কিন্তু বলা চলে যে এখানে যারা আছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যারা এখানে আছেন প্রত্যেকেই বলছেন যে আগামীর বাংলাদেশ যেন জুলাইয়ের যেই চেতনা, সেই চেতনায় গড়ে ওঠে এবং আগামীর সব কিছু যেন হচ্ছে অবশ্যই জুলাইয়ের যারা শহীদ আছে তাদেরকে যেন কেউ কখনোই ভুলে না যায়, সেটির প্রতি কিন্তু এখান থেকে জোর দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে এই মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। মিম, এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, যা 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। চাকরি ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য। এ সময় মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। 24-এর সেই 5 আগস্টের সকাল 1 বছর অতিক্রম করেছে। তাই তো দিনের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আহত ও শহীদ পরিবারদের নিয়ে স্মরণ সভা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, 5ই আগস্ট শুধু একটি দিবস নয়, বরং একটি প্রতিজ্ঞা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে জাতির পুনর্জাগরণের দিন। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, শিকার হয়েছে বৈষম্যের। বিগত 16 বছর প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। শৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর নির্যাতন চালিয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ। প্রতিষ্ঠা করা হবে জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এই 1.5 যুগে প্রতিটি ন্যায্য দাবি, প্রতিবাদ, বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। গত 16 বছরে যারাই সরকারের সমালোচনা করেছে, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে, তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে। লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক, গ্রেফতার করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয়। প্রধান উপদেষ্টা সবশেষে বলেন, জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এদেশকে একটি সত্যিকার জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। বেলায়েত হোসেন, এখন ঢাকা। গুলি করেছে। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত সময়ে কাজ
শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর গুজব বলে দাবি করেছেন এনসিপির নেতারা। টেলিফোনে এখন টিভিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ব্যক্তিগত সফরে তারা ঘুরতে এসেছেন কক্সবাজারে। আর হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের হোটেলে কোনো বিদেশি অতিথি অবস্থান করছেন না। বিস্তারিত প্রতিবেদনে। সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। পরে ইনানীতে হোটেল সি পার্লে যান তারা। এরপর সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কয়েকজন নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এ সময় গণ অভ্যুত্থানের এই দিনে বৈঠকের খবরে হোটেলের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্লোগান দিতে থাকেন তারা। হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। আজকের দিনে তারা শহীদদের স্মরণে বিভিন্ন প্রোগ্রাম না করে সেই সুদূর ঢাকা থেকে এখানে এসে যে গোপন বৈঠক কাউকে না জানিয়ে তাও মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক আমাদের জন্য খুব জাতির জন্যই মনে হয় এটা রহস্যজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য এখানে রাষ্ট্রদূত পিটার হাসির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করতেছে। বৈঠকের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান তারা ঘুরতে এসেছেন। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আর হোটেল কর্তৃপক্ষ বলছেন কোনো বিদেশি অতিথি নেই তাদের হোটেলে। ওখানে এনসিপির কারা কারা আছেন আর পিটার হাস বা ড্যান মজিনা বা কোনো ফরেনার আছেন কিনা? না না, আমাদের হোটেলে আজকে কোনো ফরেনার নাই। আমেরিকার কোনো ফরেনারই নেই, কোনো ফরেনারই নেই। রাতে কি ছিলেন কোনো ফরেনার? না না না, গতকালকে আমাদের 3 জন চাইনিজ গেস্ট ছিল, ওরা আজকে চেক আউট হয়ে চলে গেছে সকালে। আচ্ছা, তা এনসিপির সঙ্গে কোনো ফরেনারদের মিটিং হয়েছে? না না, লোক না থাকলে মিটিং কেমনে হবে? না, আজকে কোনো ফরেনার নাই। উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় জানতে চান এই ধরনের প্রোপাগান্ডার উৎস কি। শামীমা রহমান শাম্মী, এখন। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। গণঅভ্যুত্থান দিবসের সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিহাস, ত্যাগ ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে ফেসবুক লাইভ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য আবেগঘন লাইভ ভাষণে তারেক রহমান 2024 সালের 5 আগস্টের ঘটনাকে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন। বলেন, দিনটি গণতন্ত্র এবং স্বাধীনতার এক ঐতিহাসিক মাইলফলক। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 16 বছরের নির্মম যন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি হয়েছে 5 আগস্টে। এ সময় খালেদা জিয়ার নির্দেশনা তুলে ধরেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের চূড়ান্ত মাইলফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের
পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ সময় একটি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির শীর্ষ এই নেতা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না। বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু কর্মকাণ্ডে সংশয় তৈরি করছে, তাই সংস্কার করেই নির্বাচন চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল সাকিব। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঠিক 1 বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যান। তাতে সাধারণ জনগণ যেমন বাক স্বাধীনতা পেয়েছে, তেমনি বিরোধী দলগুলো পেয়েছে হামলা মামলা থেকে মুক্তি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে তাই ঢাকার বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামী পালন করে গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি। সকালে পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে এক সংক্ষিপ্ত সমাবেশের, যেখানে হাজারো নেতাকর্মী হাজির হন মিছিল নিয়ে। তাদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার আশা। সমাবেশে দলটির মহানগর দক্ষিণের আমির বলেন, আগামীতে ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ গড়তেই জামায়াতের কর্মীরা শপথবদ্ধ। তাই তিনি সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন দাবি করেন। রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এই রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। 2 বছর পর সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা সংশয় তৈরি করছে। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি, এটা আমরা দেখতে চাই। এর আগে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও মনে তারা মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। একই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে শিবিরের সভাপতি বলেন, পক্ষপাত দুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নিবে না। যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। প্রতীকী গণভবন, জুলাই ট্রেন সহ নানা স্থাপনার মাধ্যমে সংগঠনটি টিএসসিতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণভবন পর্যন্ত ফথে গণভবন নামে সাইকেল র্যালির আয়োজন করে সংগঠনটি। র্যালিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কয়েকশো নেতাকর্মী। নাজমুল সাকিব, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি, আলোচনা সভা। জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশে 16 বছরের কর্তৃত্ববাদী শাসন আমলের অবসান ঘটে 2024 সালের 5 আগস্ট। ঠিক 1 বছর পর ছাত্র জনতার সেই বীরত্ব গাথায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছে সারা দেশ। রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, 1 বছরেও জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আর কোনো ফেসিবাদী কোনো সুযোগ এখানে কেউ নিতে না পারে, সেটার জন্য আমরা
সদা জাগ্রত। 18 জুলাই যেভাবে আমাদের এই দিনকে স্মরণ করে যে আমাদের কার্যকলাপগুলো হচ্ছে, এটাই আমরা পরবর্তী ভবিষ্যৎ জাতিকে জানিয়ে দিতে চাই, এরা যেন যে সরকারে আসুক না কেন ভবিষ্যতে, সেটা যেন এটা অব্যাহত রাখে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নগরীর টাউন হলের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের দিনের কর্মসূচি। এছাড়া নগরের বহদ্দারহাট মোড় থেকে শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। তারা অভিযোগ করেন, হাজারো ছাত্র জনতা শহীদ হলেও এখন পর্যন্ত কোনো হত্যার বিচার শেষ করতে পারেনি সরকার। আজকে একটি বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। এই অর্জন কোনো ব্যক্তি অথবা দলের নয়। কেউ যদি এই অর্জনকে কোনো ব্যক্তি অথবা দলে রূপান্তরিত করতে চায়, কোন হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ অবাঞ্ছিত ঘোষণা করবে। দিনের শুরুতে খুলনার শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা অর্জন, আমাদের প্রত্যাশা থাকবে সেই সকল শহীদ ভাইদের এবং তাদের পরিবারের যে সর্বোচ্চ যে সম্মাননাটুকু দেওয়া দরকার আমাদের, সেটুকু আজকে দিতে হবে। ফ্যাসিবাদের যারা দোষর আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। ময়মনসিংহেও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের স্মরণে বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী, নোয়াখালী, নাটোর, টাঙ্গাইল, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শোভন মাহমুদ খান, এখন। ভারতের উত্তরাখণ্ডে ক্লাউড বাস্টের কারণে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন 4 জন। পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ আরও অর্ধশত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মেঘের বিস্ফোরণের পর শুরু হয় ভারী বৃষ্টি। উত্তরকাশীর ধারালি গ্রামের পাহাড়ি অঞ্চল বেয়ে নেমে আসে বন্যার আকস্মিক স্রোত। এ সময় পাহাড় ধস ও বন্যায় ভেসে যায় অসংখ্য বাড়ি। রাজ্যের মুখপাত্রের দাবি, অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল। জাতীয় দলে তরুণদের দাপটে একাদশে অনিয়মিত জামাল ভুঁইয়া। ক্লাব ফুটবলেও কমছে আগ্রহ, গুঞ্জন ব্রাদার্সে খেলতে পারেন তিনি। তবে অভিজ্ঞ এই মিডফিল্ডার এখনও আছেন জাতীয় দলের পরিকল্পনায়। অক্টোবরে এএফসি বাছাইয়ের আগে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা শমীদের অনুপস্থিতিতে আবারও আলোয় আসার সুযোগ জামালের। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। বাংলাদেশ জাতীয় ফুটবলে সময় এখন পরিবর্তনের। একের পর এক উঠতি তারকা জায়গা করে নিচ্ছেন দলে। মিডফিল্ডে হামজা, সমীর সোমদের মতো তরুণদের দাপটে অনেকটাই আড়ালে অভিজ্ঞ জামাল ভুঁইয়া। একসময় যিনি ছিলেন মাঝ মাঠের প্রাণ, এখন সেই জায়গা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। সদ্য শেষ হওয়া মৌসুমে খেলার খুব বেশি সুযোগ পাননি তিনি। জাতীয় দলের একাদশেও হয়ে পড়েছেন অনিয়মিত। এমনকি ক্লাব ফুটবলেও আগের মতো আগ্রহ দেখা যাচ্ছে না বড় ক্লাবগুলোর। গুঞ্জন চলছে সামনে নতুন মৌসুমে হয়তো ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে দেখা যাবে জাতীয় দলের এই অধিনায়ককে। এখনো কোনো সিগনেচার করে না, লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। আপনি ফিউচারে দেখবেন, আমি কিছু বলবো না। তবে জাতীয় দলের পরিকল্পনায় এখনও রয়েছেন জামাল ভুঁইয়া, কারণ অভিজ্ঞতা, নেতৃত্ব আর মাঠে তার উপস্থিতি তরুণদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। আগামী অক্টোবরেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বরে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এর আগে নেপালের বিপক্ষে ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচ খেলবে ক্যাবরেরা শিষ্যরা। সেখানে থাকবেন না হামজা শমিত্রা। সেই সুযোগে হয়তো আবারও মূল ভূমিকায় দেখা যেতে পারে অভিজ্ঞদের। তবে প্রস্তুতিটা আদর্শ হবে কি? আমরা তো ড্র করছি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কত সামনে আছে, বাট আমরা র্যাঙ্কিংয়ে আপনি এইভাবে হিসাব করতে পারবেন। নেপাল ম্যাচ একটা প্রিপারেশন ম্যাচ, সো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। প্রস্তুতির অংশ হিসেবে 6 ও 9 সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। মূল স্কোয়াড চূড়ান্ত হওয়ার আগেই এই ম্যাচগুলো কোচিং স্টাফের কাছে হতে পারে পারফরমেন্স যাচাইয়ের মঞ্চ।
ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.